সারা জীবনে গেল তো ঈশ্বর ওসর ঈশ্বর ওসর করতে করতে 7 বার বাড়ি ভাঙা, তাই মানুষের ভিতর কি থাকে? খুব নিয়ে ভাঙবে নাকছে নিয়া কয় নরান দিল দিয়েও বুঝি থাকতে না পাই ভাঙবে নাকছে। আপনি তো মোটামুটি ভারতের ভিতর থেকে ঘুরে আসলেন নাকি? হ্যাঁ, ভারতের ভিতরে গেছিলাম। কোনো সমস্যা নাই? না। ব্রিজ দিয়ে বহু যাওয়া আসি করছি, গরু চড়াছি, আর দিনাটা গেছি, গিদেলদাও গেছি, গাভীর দুধ বিক্রি করি আসছি। ভারতের মধ্যে? হ্যাঁ, ভারতের মধ্যে। বন্ধুরা, লালমনিরহাটের ভারত সীমান্তবর্তী ধরলা নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে সীমান্তবর্তী একটি চরের নাম ফলিমারি। ভারত সীমান্তের এই ফলিমারি চরে বাংলাদেশের মানুষজন কিভাবে বসবাস করছেন, তাদের জীবন জীবিকা কিভাবে চলছে, সব কিছু তুলে ধরব এই ভিডিওতে। নদীর নাম ধরলা। এই নদীর বুকেই বিলীন হয়ে গেছে মোগলহাট স্থলবন্দর, বিলীন হয়ে গেছে রেল যোগাযোগ, শুধু রয়ে গেছে চিহ্ন। মোগলহাটে এসে শূন্যতার একরাশ হাহাকারকে সঙ্গী করেই এবার যাচ্ছি ভারত সীমান্ত ঘেঁষা ফলিমারি চরে। ফলিমারি চরে যেতে হলে এই নৌকা দিয়ে পার হতে হবে। এখানে নৌকা দেখছি, 2টি নৌকা রয়েছে, 3টি নৌকা রয়েছে। দেখি আমরা কিভাবে যাই নৌকার মাঝি। এই যে ইনি মনে হয় নৌকার মাঝি। আপনার নৌকা? একটু যাবেন, আমাদের নিয়ে যাবেন? হ্যাঁ, চলুন। ভাই, নাম কি আপনার? আমার নাম শফিকুল। হ্যাঁ হ্যাঁ, শফিকুল। বাড়ি কোথায়? বাড়ি এই যে লাইনে। ও আচ্ছা, আপনি কি এই ফলিমারি চরে যাওয়া আসা করেন? আমরা তো ওই যে আমার বাড়ি ছিল আগর চরে, আগর ছিল, এখন ভাঙিয়ে এখন এই লাইনেতে এসে বাড়ি করছি। এখন যে আমাদের নিয়ে যাবেন, এটা যাওয়া আসার জন্য কত নেবেন আপনি? ওটা আপনি গেলে তো ওটা লেট করবেন তো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে কি নৌকা পাওয়া যাবে আসার জন্য? আসার জন্য তো নৌকা পাওয়া যাবে, যে ঘাটের লোকে আছে। ওখানে ঘাট আছে? তার মানে নৌকাও আছে। ওই যে ঘাটের লোকে। আপনি যাওয়ার জন্য কত নেবেন? আপনি কয় টাকা খুশি করিয়ে দিবেন, আমরা ফিরে আসবো ঘাট। ছোট্ট এই শ্যালো মেশিন চালিত নৌকায় করে ফলিমারি চরে যাব আমরা। নৌকার মাঝে শফিকুল ভাইও একসময় ফলিমারি চরেই থাকতেন। জানলাম নদীগর্ভে বাড়িঘর বিলীন হওয়ায় এখন তিনি আশ্রয় নিয়েছেন মোগলহাট বন্দরের সেই পরিত্যক্ত রেল লাইনের উপরে। নৌকাটি যেখান থেকে যাত্রা শুরু করলো তার ঠিক পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ক্যাম্প। পাহাড়ের উপর ওই যে লাল সবুজ ছাউনি ও সাদা রঙের কয়েকটি ইট সিমেন্টের বেঞ্চ দেখতে পাচ্ছেন, ওইসব বিজিবির তৈরি করা। হারিয়ে যাওয়া বন্দরে ঘুরতে আসা মানুষেরা এসব জায়গায় বিশ্রাম নেন। আমি আর উদয় ছাড়াও এই নৌকায় আরেকজন যাত্রী উঠেছেন, যার সম্পর্কে কিছুক্ষণ পরই জানতে পারবেন, বুঝতে পারবেন কত বিচিত্র মানুষের জীবন। নৌকাটি ফলিমারি চরে না গিয়ে ভারতের সীমানায় পড়া একটি চরের দিকে যেতে থাকলো। মাঝি কেন এমনটা করছে বুঝতে পারলাম না। পরে সেই চরে অবশ্য একজনকে দেখতে পেলাম, যিনি নৌকার জন্য অপেক্ষা করছেন। বন্ধুরা, ফলিমারি চরে যাওয়ার সময় নৌকাটি ফলিমারির পাশের একটি চরে দাঁড়ালো। সেখানে একজনকে উঠিয়ে নেবে। আপনি কি ফলিমারি যাবেন? ওখানে থাকেন? হ্যাঁ, আসুন। উনি ফলিমারিরই বাসিন্দা। ওঠেন ওঠেন। আপনি কই যাবেন? বাড়ি কোনটা? ওই চরের নাম কি আপনার? আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এখানে দড়িবস। কি নাম? দড়িবস। দড়িবসি? ওই যে এই চর কি? এটা তো বাংলাদেশের চর নাকি?
হুম? দুই বছর ভারতের? কিন্তু আপনি বাংলাদেশি? হ্যাঁ বাংলা। কতটা পরিবার থাকেন সেখানে? হ্যাঁ কত পরিবার থাকেন? কতটা বাড়ি আছে? আরে 55 ঘর আছে। 55 ঘর এই ভারতের চরে? হ্যাঁ। ও আচ্ছা। বন্ধুরা, এখানে সীমান্তটা এমনভাবে যে কিছু অংশ ভারত এর মধ্যে ঢুকে গেছে, আবার অনেকটা বাংলাদেশের। আবার তিনি যে নেমে গেলে তিনি যে চরে বসবাস করেন সেই চরটি নাকি ভারতের ভিতরেই পড়েছে। এখানে 55টি পরিবার বসবাস করেন। দেখুন সীমান্তটা কিভাবে হয়ে গেছে, মানুষজন কিভাবে বসবাস করছেন এখানে। লোকটি যেখানে দাঁড়িয়ে রয়েছেন ওখান থেকেই শুরু ভারতের চর। জীবনে বেঁচে থাকার জন্য মানুষকে কতই না সংগ্রাম করতে হয়। সীমাহীন দারিদ্র্য আর পেটে ক্ষুধা নিয়ে বেঁচে থাকা মানুষের কাছে মানচিত্রের হিসাব নিকাশ তুচ্ছই বটে। এবার নৌকাটি ভারত সীমান্ত ঘেঁষে চলতে থাকলো ফলিমারি চরের দিকে। যাওয়ার পথেই স্পষ্টভাবে দেখতে পেলাম সেই গীতালদহ রেল সেতু। গত পর্বে যা দেখিয়েছে আমি হালকা করে। ফলিমারি চর থেকে পায়ে হেঁটে ভারতের ভেতরের এই সেতুটির একেবারে কাছে যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটি, এই ব্রিজটি একসময় এখানে মোগলহাটের সাথে সংযুক্ত ছিল। এই মোগলহাট বন্দরের সাথে এদিক দিয়ে ট্রেন যাওয়া আসা করতো। দেখুন রাস্তা নেই, কিছু নেই, কিন্তু চরের মাঝে এই ব্রিজটি এখনও বেশ কিছু দূর, অনেক বড় অংশ রয়ে গেছে। আর এই ব্রিজের পাশেই যে এই চরটি দেখছেন, এটি বাংলাদেশের চর। এখান থেকেই ফলিমারি চরে শুরু। আর এর পাশে ব্রিজটা যেটা দেখছেন বা এই চরে যে পাখি উড়ে যাচ্ছে, এই চরটা এই পাশ দিয়ে যাচ্ছি, এটি কিন্তু ভারতের। ধীরে ধীরে ফলিমারি চরের কাছাকাছি চলে এলাম আমরা। বন্ধুরা, ফলিমারি চরে চলে এসেছি, একেবারেই ঘাটের কাছাকাছি। সীমান্তবর্তী চরগুলো সব সময় আমার কাছে আগ্রহের বিষয়বস্তু, সে কারণেই বারবার আমি ছুটে যাই চরখানপুরে। এটিও সেরকমই একটি সীমান্তবর্তী চর। দেখি এখানকার চরটি কেমন, মানুষজন এখানে কিভাবে থাকেন। ভাঙন কবলিত চরের ধারে থামলো আমাদের নৌকা। পাড়ে তাকালেই বোঝা যায় ভাঙন অব্যাহত রয়েছে এই চরে। এখানে এসেই ভাঙনের এমন দৃশ্য দেখব ভাবিনি। এমন দৃশ্যই বলে দেয় কতটা দুর্দশার মধ্যে আছে এই চরবাসী। সুন্দরভাবে ঘাটে নৌকা ভিড়িয়ে দেওয়ার পর পা রাখলাম ফলিমারি চরে। আমরা নামতে নামতে খেয়াপাড়া পাড়ের নৌকাটি চলে এলো একেবারে ঘাটের কাছাকাছি। এই ফলিমারি চরে যাওয়া আসার জন্য এই ঘাট থেকে এই নৌকাগুলোই ছেড়ে যায়। আর আমরা যে চলে এসেছি এগুলো ছোট ছোট মাছ ধরার নৌকা নিয়ে এসেছিলাম। 100 টাকা ভাড়া নিয়েছেন, 50 টাকা চেয়েছিলেন, 100 টাকা দিয়েছি। আর দেখুন আসলে এই নৌকাতে করেই কিন্তু চরের মানুষেরা বেশি পারাপার হয়ে থাকেন, এখান থেকে ওপারে চলে যান। আমরা হয়তো ফেরার পথে এই নৌকাতেই বা এই খেয়া ঘাটে যে নৌকায় পারাপার করা হয় সেই নৌকায় হয়তো আমরা ব্যাক করব। এই যে এখানে দেখুন যে ঘাটের যারা ইজারার লোকজন, তারাও ওই যে ওই টিনের চালার নিচে বসে রয়েছেন, হয়তো এদিক দিয়ে আমরা ফিরে যাব। খেয়াঘাটের এই নৌকায় মোগলহাট থেকে প্রয়োজনীয় কাজ সেরে চরে ফিরে এলেন ফলিমারির কিছু মানুষ। সাইকেলের পেছনে হাঁড়ি বেঁধে মাছ বিক্রি করতে লালমনিরহাট শহরে গিয়েছিলেন এই কয়েকজন। ধরলা নদীর দুই ধারার মাঝে ছোট্ট একটি চর ফলিমারি। এই চরের একেবারে গা ঘেঁষে ভারত সীমান্ত। কৃষিকাজ ও পশুপালনের পাশাপাশি মাছ ধরাই এই চরের মানুষের মূল পেশা। ভাঙতে ভাঙতে চরের আবাদি জমি প্রায় শেষ হতে চলেছে।
এভাবে ভাঙন চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই হয়তো মোগলহাট বন্দরের মতোই নদীগর্ভে বিলীন হয়ে যাবে ফলিমারি চর। বন্ধুরা, এটি ইজারাদারের বসার জায়গা এই ঘাটের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ঢাকা থেকে এসেছি আপনাদের এই চরটা দেখার জন্য। বলেন তো কি মানুষের দুর্দশা, নদী ভাঙি শেষ, এখন আর কি দেখবে? বাড়ি যে একটা করবে সেও পথ নাই। তাই? হ্যাঁ, সেও পথ নাই। মানুষ নামছানা হ্যাঁ ঘুরি বেড়াচ্ছে এই চরে। বাড়িটা নিয়ে যাচ্ছেন নটকাবে, সেও জায়গা নাই। এই দিক দিয়ে এই যে এটা কি বাংলাদেশের মধ্যে এই নদীটা? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে। এটা কি ধরলাই? ওই দিক দিয়ে চরের ওই পাশ দিয়ে গেছে? এই একটা নদী দুইটা হয়েছে, এই বর্ডার থেকে একটা নদী দুইটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উজানে এই নদীর মুখ হলো একটাই, ওই জায়গাতে এই চরের উজান থেকে ইন্ডিয়া থেকে ফাটিয়ে দুইটা হয়েছে। আচ্ছা, আবার এই জায়গা থেকে ওই দিক দিয়ে ফাটিয়ে তিনটে হয়েছে। আপনার নাম কি? মোহাম্মদ মনসুর আলী। হ্যাঁ, মোহাম্মদ মনসুর আলী। মনসুর ভাই। আচ্ছা মনসুর ভাই, এই চরে তো আপনি ছোট থেকেই বড় হয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। এই যে চরের এই সীমান্ত, ওইটা ওই পারেরটা কি ভারত? না, ওটাও চর, ওটা বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে, তাই না? চর হলো দুইটা। আচ্ছা, এটি একটা ফলিমারি। এটা ফলিমারি। হ্যাঁ, ওটাও ফলিমারি। হ্যাঁ। তবে ওটাও চরের নাম হলো যে উসমান তাঁতি। আচ্ছা, আর এটা হলো নগরটাড়ি। আপনি কি করেন? কৃষিকাজ করি ভাই। মাছ ধরেন? হ্যাঁ, মাছ ধরি। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি হয়তো হারিয়েছিলাম। আচ্ছা। তখন ওই যে বাড়ির পাশে কাছার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মনসুর ভাই আমাকে নিয়ে যাচ্ছেন সেই গেতালদহ রেল সেতু দেখাতে। তার সাথে কথা বলতে বলতে এই চর সম্পর্কে, মানুষ সম্পর্কে কিছুটা ধারণাও পেয়ে গেলাম তৎক্ষণাৎ। এই যে বর্তমান নদীর কাছাড়ত বাড়ি, কোনটা যাবো না যাবো। চরের মানুষের যে দুর্দশা এখন তো কম, যখন বন্যা ছিল না, বন্যার সময় এমন একটা ভয়াবহ, অন্যরকম। না পাই বউ বাঁচবার, না পাই বাচ্চা বাঁচবার, না পাই গরু ছাগল বাঁচবার। সত্যি এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্করের মধ্যে আছি। এখন আল্লাহ পাক করছি, এখন কি করবেন? সারা জীবন তো এভাবেই কাটালেন? এইভাবেই কাটাইলাম। এই বয়সে 5 বার বাড়ি ভাঙলাম, তাহলে আমার ভিতরে আর কি আছে? 5 বার? 5 বার। এখন যে জায়গায় বাড়ি আছে সেটা কি অবস্থা? সেটাও ভাঙা খায় রে ভাই। হ্যাঁ? সেটাও ভাঙা খায়, মানে ভেঙে যেতে পারে? এই যে আড়ে থেকে ওই যে খুঁটিতে আচ্ছা, এইটুকু জায়গা আছে। মানে বিষাদ। তাহলে তো যে কোনো দিন সকালে উঠে দেখবেন যে নাই। হ্যাঁ হ্যাঁ, তবে একটু পানিটা একটু শুকিয়েছে তো, বর্তমানে একটু ভাঙে কমেছে, পানি আবার বাড়বে, ফির ভাঙনে শুরু হবে। মোটামুটি সব চরেই কিন্তু এই ভাঙনের দীর্ঘশ্বাস। এই ফলিমারি চরে এসেও মানুষজন ভাঙন আতঙ্কে। দুর্দশার চিত্র, মানুষের অভাব অনটন এইখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এই সীমান্তবর্তী চর, সত্যিই মানুষ কি করবেন তারা বুঝে পান না যে কিভাবে জীবনটা তাদের চলবে। আর এই যে ভাইয়ের নাম কি বললেন, ভুলে গেছি? মোহাম্মদ মনসুর আলী। এই যে মনসুর আলী ভাই, মনসুর আলী ভাইয়ের সাথে যাচ্ছি সেই ব্রিজটা দেখার জন্য। মোগলহাটের স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত ছিল যেই রেল লাইনটি এবং যেই ধরলা নদীর সাথে সেই যে ব্রিজটি ছিল, সংযোগ ব্রিজ, সেই ব্রিজটি এখন ভারতের ভেতরে। সেটি দেখানোর জন্যই একেবারে সীমান্তে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। 0 পয়েন্টে নিয়ে যাচ্ছেন আমাদেরকে মনসুর আলী ভাই। কেমন আছেন? জীবনটা কেমন এখানে চরের বলেন তো? হ্যাঁ, সারো কষ্ট উপরে চলবে লাগছি। এটা একটা তাও একটা হচ্ছে, পাগলা আছে। ভাঙনের কি অবস্থা? খুব নিয়ে ভাঙবে লাগছে নিয়ে।
হ্যাঁ। কয় নরান দিলেও দিয়েও বুঝি থাকতে না পাই ভাঙবে নাকছে। সংসার চলে যায় করেন? না, আমার সংসারের অভাবে আছে বর্তমান। তাই পড়াই গিয়ে না থাকলে অভাব। একটা বেটা কামাই করছে তাও আমার অসুখ। অনেক কলমি লতা দেখছি। আগে আমাদের এলাকাতেও ব্যাপক কলমি লতা দেখেছিলাম ছোটবেলায়। শুনেছিলাম যে এটা কোনো এক বন্যায় নাকি বাংলাদেশে ভেসে এসেছিল ভারতের দিক থেকে, তারপরে অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছিল। বিশেষ করে আমাদের বগুড়ার আমাদের আদমদীঘিতে যে বাড়ি, সেই এলাকাতেও ব্যাপক কলমি লতা হতো। কিন্তু এখন গত প্রায় এক যুগ ধরে দেখছি যে কলমি লতাগুলো ধীরে ধীরে নাই হয়ে যাচ্ছে। এখানে অবশ্য অনেক কলমি লতা দেখতে পাচ্ছি। বিশেষ করে কলমি লতার ফুল আমার খুবই পছন্দের একটা ফুল। ছোটোবেলায় এই কলমি লতার ফুল নিয়ে যে কত খেলেছি, এই যে আপনাদেরকে দেখাই। আপনারা অনেকেই দেখেছেন, হয়তো শহরের মানুষজন সেভাবে দেখেননি বা চেনেন না। এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু এই কলমি লতার ফুল। এই কলমি লতাটা এক ধরনের আগাছা, কিন্তু এর ফুলটা অনেক সুন্দর। আমি যেখানে যাই সেখানে একজন সহযোগী মানুষ পেয়ে যাই, যিনি আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করেন। যেমন প্রথম যখন আমি চরখানপুরে গিয়েছিলাম ভিডিও করার জন্য, সেখানকার জীবনযাপন তুলে ধরার জন্য, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন আজিজুল ভাই। যে আজিজুল ভাইয়ের সাথে এখন আমার এক ধরনের আত্মীয়তার সম্পর্ক, আত্মার সম্পর্ক। ঠিক সেভাবেই মনসুর আলী ভাই নিজে থেকেই বললেন যে চলুন আপনাকে ব্রিজটা দেখে নিয়ে আসি। সাথে সাথে আজিজুল ভাইয়ের কথাই মনে পড়ে গেল যে আজিজুল ভাইয়ের মতোই লাগছে মনসুর আলী ভাইকে। তিনি খুব আন্তরিকতা নিয়ে, আমি কিন্তু বলিনি যে কেউ যাবেন কি না, উনি নিজেই আমাকে বললেন যে চলেন যাই। আর এখানে থমকে গেলাম এই কারণে যে এরপরে যদি আর একটা ধাপ আমি সামনে দিই তাহলে ভারত। মনসুর আলী ভাই যখনই বলেছেন এই জায়গায় শেষ বাংলাদেশের, আমি সাথে সাথে এক চুলো আর নড়িনি। আমি জ্ঞানে অজ্ঞানে, বুঝে না বুঝে, যেভাবেই, আমি কেন, যে কেউ যদি আপনি সীমান্ত পার হন সেটা অবৈধ, আপনি যেভাবেই যান। সে কারণে এই কাজটি আমি কখনোই করি না, করতে চাই না। খুব সচেতনভাবে আমি এটি মেনে চলার চেষ্টা করি। ভুলে ক্রমে কখনো যদি হয়ে যায় সেটা আলাদা বিষয়। আর দেখুন, আপনাদের দেখাই, এই যে এখানে যে এই গাছটি দেখছেন, এই জিগা গাছ, এই গাছটি হচ্ছে শেষ সীমানা, বাংলাদেশ শেষ। এখানে কোনো পিলার নেই, এটাই শেষ। এরপরে হচ্ছে ভারত শুরু। আর এই যে দেখুন ব্রিজটা, এটাই গীতালদহ সেতু। নদীর ওপারে মোগলহাটে দাঁড়িয়ে যে সেতু অস্পষ্ট দেখা যায়, এই সেতুটির অবস্থান ভারতের ভূখণ্ডে। একসময় দিনরাত কত ট্রেন চলেছে এই সেতুর উপর দিয়ে, কত মানুষ, কত মালামাল পার হয়েছে এই পথে। আর এখন ধুধু বিরান ভূমি। মানে যখন ট্রেন রানিং ছিল তখন সেই রকম বছরে বছরে অঙ্ক ছিল, সেই রকম ছিল। এই যে এটা মনে করেন ভারতের একটা গ্রাম ছিল, এই গ্রামটা যে নদী ভাঙনে গ্রামটা এখন ভিতরে গেছে। আর কুল দেখার জন্য সেই একটু সৌন্দর্য ছিল। সেই যে গরু দেখছেন, গরু ছাগল দেখছেন, ফসলের মাঠ দেখছেন, এই যে মানুষজন এই যে ঘাস কেটে নিয়ে আসছেন, সবাই কিন্তু বাংলাদেশের মানুষ। কি বলেন মন্ত্রী ভাই? জি, হ্যাঁ, বাংলাদেশের মানুষ না? হ্যাঁ, বাংলাদেশের। এই জমিগুলো কি বাংলাদেশের মানুষই ব্যবহার করছে নাকি? ব্যবহার করে না, এমনি গরু টরু যে বাঁধি, এই যে ঘাস কাটিয়ে আনতেছি। আচ্ছা আচ্ছা। ঘাসের অভাব, আমার চর ছোট হয়ে গেছে ভাঙতে ভাঙতে। হ্যাঁ, আচ্ছা। ঘাস নাই, তো গরু পুষতে গেলে ঘাস লাগে। তবে আল্লাহর মধ্যে যাই, বিএসসি আসে, কম আসে, ঘাস কাটা দেখি কিছু বলে না। যাইতে পারবো, আপনার নিয়ে যেতে পারবো না, আমি যাব না। ঠিক আছে, আমি একটু মেনে চললাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কেমন আছেন?
ভালো। কি এটা গরুর জন্য নিছেন ঘাস? হ্যাঁ, গরুর জন্য নিছি। আপনাদের কেমন চলছে জীবনযাপন এখানকার? কেমন আছেন? ঘর বাড়ি কি ভাঙা এবার কি ভেঙেছে নাকি ভালো আছে? না, ভাঙছে মনে হয় নদীর কাছার উপরেই। তাই না? সবাই হ্যাঁ, সবাই ভালো। ভাই। সবাই। আপনি তো মোটামুটি ভারতের ভিতর থেকে ঘুরে আসলেন নাকি? হ্যাঁ, ভারতের ভিতরে গেছিলাম। কোনো সমস্যা নাই? না। আপনারা রেগুলার যান? হ্যাঁ, আমরা এগুলো যাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে। ওই পারের মানুষের সাথে আপনাদের দেখা হয়, কথা হয়? হ্যাঁ চিনেন দেখা কাউকে? হয়, কথা হয়। চিনেন কাউকে? হ্যাঁ চিনি, মেলা লোককে চিনি। তাই না? মেলা লোককে চিনি। কারোর সাথে ভালো সম্পর্ক আছে এরকম? আছে আছে। তাই না? আছে। কোচবিহার তো পারে? কোচবিহার, হ্যাঁ কোচবিহার, দিনহাটা, শিলিগুড়ি। ব্রিজ দিয়ে বহু যাওয়া আসি করছি, গরু চড়াছি, আর দিনহাটা গেছি, গিদেলদাও গেছি, গাভীর দুধ বিক্রি করি আসছি। ভারতের মধ্যে? হ্যাঁ ভারতের মধ্যে। কত সালে এটা? তখন প্রায় 9-10 বছর বয়স ছিল আমার। আচ্ছা আচ্ছা। তখন তো আর এত ধরা ছিল কিছু ছিল না। বিএসপি সামন্দি গেছি, আসছি। তার মানে ভারতের বাজারেই আপনারা বাজার করতেন, হ্যাঁ, জিনিস বেচতেন, হ্যাঁ, কিনতেন? হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা, এখানকার মানুষের এমনই এক সময় অভ্যাস ছিল বা তাদের জীবনযাপনের সাথে সম্পর্কিত ছিল যে তারা এখান থেকে লালমনিরহাট যাওয়াটাই হচ্ছে কঠিন ছিল। কঠিন ছিল, রাইট। তো এখান থেকে তাদের কুচবিহারের বিভিন্ন হাট বাজার তাদের সাথে একেবারে লাগোয়া, সে কারণে কিন্তু সেই হাট বাজারেই তারা যেতেন, সওদা করতেন বা বাড়ির কিছু বিক্রি করতেন, মাছ বিক্রি করতেন, দুধ বিক্রি করতেন। দুপুর হয়ে এসেছে। মনসুর ভাই তার বাড়িতে উপস্থিত যা আছে তা দিয়েই খাওয়ার দাওয়াত দিলেন। শহরে শহরে ঘুরে ঘুরে না খেয়ে মরে গেলেও কেউ অপরিচিত কাউকে খাওয়ার জন্য বাসায় অন্তত ডেকে নেবেন না। অথচ শত অভাব-অনটন আর বিপদ আপদের মাঝেও এই মানুষগুলো যে কতটা মানবিক ভাবাই যায় না। এই যে মনসুর ভাইয়ের দুটা গরু, এখানে এক গরু আর ওই যে একটা গরু, এই দুইটা গরু এখানে ঘাস খাচ্ছিল। এই ধরলা নদীর দুই পাশেই ধরলা নদী, মাঝখানে এই চর। এই চরে এখন দুপুর, এই গরুগুলো তিনি বাড়িতে নিয়ে যাবেন। এই যে এখানে আরেকটি গরু দেখা যাচ্ছে। আর মনসুর ভাইয়ের সাথে আমি আর উৎসও যাব সেই তার বাড়িতে, দেখি তিনি বাড়িতে কিভাবে থাকেন। দাদি কই যান? ঘাস তুলে যাবো। ঘাস কি গরু আছে না ছাগল? গরু আছে কয়টা? 5টা। 5টা? আর কি আছে? আর নাই কিছু। এই তাহলে চলেন কিভাবে? চলি ঢাকা যাই, ইস্কা চলাই, ভাত টাকা আনি, চাল কিনি, ধান কিনি, খাই। আপনি রিক্সা চালাতে পারেন? আমার বেটা যায়। আচ্ছা। 7জন-8জন খাওয়াইয়া হাতের উপর। এখন এলা কি করি, না হলে কি করবে? এখন যে কর্ম করি পেট বেচা খাবে তো করাই তো খাওয়া খাবে। তাছাড়া দেশত কি আছে? দেশত কিছু নাই। দেশতে ভূমি দেশ, মানে ভূমি দেশ। দেশত তো যে শেষ দেশ, মনে করেন মানুষের যে আমার ভিটিয়া বাড়ি সব আমার পড়ে গেছে। কোথায়? এখন দল্লাই পড়ছে, নদীতে। নদীত পড়ছে। এখন মানুষের ভিতর থাকিয়া এখন বস্তি গেছি। এখন বস্তিত কোনো রকম দিকে ঘর নট খেয়া খাওয়া পাক ধরি পিটি পালন করি, খালি এই আসি। তাছাড়া যে গরু দুটা ধরি যে বড় আর এলাকার জন্যে নটা পাটার করি বিয়ার বানাচ্ছি। সারা জীবনে কি এভাবে কষ্টে গেল? সারা জীবনে গেল তো ঈশ্বর ওসর ঈশ্বর ওসর করতে করতে 7বার বাড়ি ভাঙা। তাই মানুষের ভিতর কি থাকে কন? আজকে বেড়ে একটা বাড়ি ঘর দিয়ে করবে গেলে কতগুলো টাকা বেশি নাগে। এখন তো নাই। এখন 7বার বাড়ি ভাঙলুম, 7বার করলুম, করিয়াও ঠাই পাই না, খাও পাই না। ঘুরিয়ে ফিরে গেলাম, কোন দিন মরি। এখন তো কবার পাই না বাবা। এখন মুই বুড়ে, তোমরা চ্যাংরা। এখন মুই থাকতে তোমরা যেতে পারেন, তোমরা থাকতে মুই যেতে পারো। এটা কাউ গ্যারান্টি দেওয়া আছে? সেই বলি সমান বাবা। মানুষের জীবন দেখে তো অনেক খারাপ লাগতেছে। আমরা তো সবাই আসি শুধু নদীর সৌন্দর্য দেখার জন্য, কিন্তু নদী পাড়ের মানুষেরা যেভাবে এই প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকে, এটা আসলে বর্ণনাতীত একটা ব্যাপার। জামেনা নামের সেই বৃদ্ধ নারীর সঙ্গে কথা বলতে গিয়ে
আমি নিজেও আবেগপ্রবণ হয়ে গেলাম, যাকে আমি শুরুতেই দাদি বলে সম্বোধন করেছি। নিজের দাদির কথাও মনে পড়ছিল। যাই হোক, তাদের যে কষ্টের জীবনের কথা শুনলাম সেটা সত্যিই হৃদয় বিদারক। আর তার সঙ্গে কথা বলতে বলতে মনসুর ভাই ওই দূরে চলে গেছেন। মনসুর ভাই, হ্যাঁ আসতেছি আগান। ওনার সঙ্গে কথা বলার সময়, এই জামেনা দাদির সঙ্গে কথা বলার সময় মনসুর ভাই তো গরু নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তো অনেক দূরে চলে গেছেন। আমি ভাবলাম যে মনসুর ভাই কি আমাকে ফেলে চলেই গেলেন কি না, তিনি আমাকে এই চর দেখাতে চেয়েছিলেন ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখি না, মনসুর ভাই দূর থেকে ডাকছেন আমাকে। তার মধ্যে আমি আজিজুল ভাইয়ের ছায়া দেখতে পাচ্ছি। ফলিমারি চর সত্যিকার অর্থেই ছবির মতোই সুন্দর, কিন্তু এখানকার মানুষের জীবন মোটেই ছবির মতো সুন্দর নয়। এই জীবনের পরতে পরতে রয়েছে ভাঙা গড়ার দুঃখ বেদনা। একবার বাড়ি ভাঙলো, ফির এই জায়গায় মাসের বাড়ি মাসের জায়গা নিয়ে বাড়ি করলো। ফিরে যে বাড়ি ভাঙতেছে, মাসে জায়গা দেয় না বাড়ি করার জন্য। এখন কই যাই না যাই, সারা রাত ঘুম জাগিয়ে বসে থাকি যে ঢলাত পড়ে নাকি বাড়ি।